এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদয়ন ঘোষ। আজকে তোমাদের আলোচনা করা হবে নেটওয়ার্কিং থেকে এই নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম, অর্থাৎ নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেমটা আসলে কী জিনিস, এটা দিয়ে কি কাজ করা হয় নেটওয়ার্কিং, এটার সাথে এই অপারেটিং সিস্টেমের সাথে নেটওয়ার্কের কানেকশানটা কোথায়, এইগুলোকে আজকে আলোচনা করব। আর তার সাথে আলোচনা করব নেটওয়ার্ক টোপোলজি। ঠিক আছে, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম এই জিনিসটা অ্যাকচুয়ালি কী না, আমরা আগে বিষয়বস্তুগুলোতে জেনেছি যে নেটওয়ার্ককে গঠন করার জন্য আমাদের বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু শুধু হার্ডওয়্যার দিয়েই কিন্তু নেটওয়ার্ককে গঠন করা যায় না, তার সাথে প্রয়োজন হয় অপারেটিং সিস্টেম। সেই কারণেই এই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের ব্যাপারটা এসেছে। আসলে কি হয় না, ল্যান হার্ডওয়্যার যেমন নেটওয়ার্ককে সঠিকভাবে যুক্ত রাখতে পারে, ল্যান একটা হার্ডওয়্যার যেটা দিয়ে আমরা কি করি, নেটওয়ার্ককে যুক্ত রাখি। সেরকমই নেটওয়ার্কের এই ল্যান নেটওয়ার্ককে সচল রাখতে আবার আমাদের প্রয়োজন হয় হচ্ছে হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারগুলোকে ল্যান নেটওয়ার্ককে সচল রাখতে আমাদের প্রয়োজন হয় হার্ডওয়্যার না, সফটওয়্যারের প্রয়োজন হয়। এই সফটওয়্যারগুলোই হচ্ছে হার্ডওয়্যারকে সচল রাখে। ঠিক আছে, সেই জন্য একে একে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম আসে। সেগুলো হচ্ছে উইন্ডোজ এনটি, তারপর হচ্ছে নোভেল সফটওয়্যার, নোভেল নেটওয়ার্ক, ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এই জিনিসগুলো আসে। তাহলে এই জিনিসগুলো কীভাবে আসে এবং এই জিনিসগুলো কীভাবে নেটওয়ার্কের সাথে যুক্ত সেইগুলো জানা যাক না। উইন্ডোজ এনটি, এই উইন্ডোজ এনটি ভার্সানটি আসে 1993 সালে এবং মাইক্রোসফট কর্পোরেশনের মাধ্যমে এটা হচ্ছে প্রকাশ করা হয়। তাহলে উইন্ডোজ এনটি মাইক্রোসফট কর্পোরেশনের মাধ্যমে 1993 সালে আসে। এখানে এনটি কথাটির পুরো সম্পূর্ণ নাম হচ্ছে নিউ টেকনোলজি। এবং এই উইন্ডোজ এনটির এই ভার্সানটি উইন্ডোজের সবকটি ভার্সনের থেকে একটু কার্যকারিতা ব্যবহারের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। অর্থাৎ আমরা যে উইন্ডোজের যে ভার্সনগুলো জানি, উইন্ডোজ 95, উইন্ডোজ 2000, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, যে উইন্ডোজের যে ভার্সনগুলো যে বেরিয়েছে, কিন্তু এখানে এই উইন্ডোজ এনটির ভার্সনটি কিন্তু সমস্ত দিক থেকে একটু আলাদা ছিল, অর্থাৎ কার্যকারিতা ও ব্যবহারের দিক থেকে একটু ভিন্ন ছিল। এবং বিভিন্ন কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান বা নেটওয়ার্কিং ব্যবস্থার জন্যই এই উইন্ডোজ এনটি সফটওয়্যারটি প্রকাশ করা হয় এবং এর জন্য বিশেষ ধরনের হচ্ছে ফাইল সিস্টেম থাকে। এই উইন্ডোজ এনটি জন্য বিশেষ ধরনের ফাইল সিস্টেম থাকে, আর এটি হচ্ছে ব্যবহার করা হয় তথ্য আদান প্রদান বা নেটওয়ার্কিং ব্যবস্থার জন্য। এই উইন্ডোজ এনটি সফটওয়্যারটি উদ্ভব হয় এবং এটির সাথে কী থাকে না, বিশেষ ধরনের ফাইল সিস্টেম থাকে। এনটির সম্পূর্ণ নাম আগেই বলে দিয়েছি, নিউ টেকনোলজি। এই উইন্ডোজ এনটি নেটওয়ার্ককে যেমন সার্ভার ও ক্লায়েন্ট উভয় কম্পিউটারেই ব্যবহৃত হয়। উইন্ডোজ এনটি এই নেটওয়ার্কটি সার্ভার এবং ক্লায়েন্ট এই দুই ধরনের কম্পিউটারেই হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এই হলো উইন্ডোজ এনটি। এরপর আমরা চলে আসি নোভেল নেটওয়ার্ক। নোভেল নেটওয়ার্কটা কি না, নোভেল নেটওয়ার্ক হচ্ছে নোভেল নামক একটি বাণিজ্যিক সংস্থার নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে ডস বেস না হয়ে ক্লায়েন্ট বা সার্ভার অপারেটিং সিস্টেম হয়, শুধুমাত্র সার্ভারের কাজ করে। আগের নেটওয়ার্কটা যেমন ক্লায়েন্ট এবং সার্ভার দুটোরই কাজ করে, এই নেটওয়ার্কটা ক্লায়েন্ট এবং সার্ভার অপারেটিং সিস্টেম হওয়ায় শুধুমাত্র সার্ভারের কাজ করে, বেস না হয়ে, মানে অর্থাৎ এটা হচ্ছে ডস বেস নয়, এটা হচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভার অপারেটিং সিস্টেমে শুধুমাত্র সার্ভারের কাজ করে। কোনো ক্লায়েন্টের সঙ্গে কোনো নেটওয়ার্কের হচ্ছে সরাসরি এর যোগাযোগ ঘটে না এই নোভেল নেটওয়ার্কে। একমাত্র সার্ভারের মাধ্যমেই দুটি ক্লায়েন্টের মধ্যে যোগাযোগ সম্ভব। এই সমস্ত অসুবিধার থাকার দরুন পরবর্তীকালে এর প্রয়োগ সীমাবদ্ধ হয়ে পড়ে। তাহলে এর অসুবিধা কি না, কোনো ক্লায়েন্টের সঙ্গে কোনো ক্লায়েন্টের সরাসরি হচ্ছে যোগাযোগ ঘটে না এই অপারেটিং সিস্টেমটাতে, নোভেল নেটওয়ার্কে। এরপর কি, এবার হচ্ছে ইউনিক্স। এই ইউনিক্স অপারেটিং সিস্টেমের সূচনা হয় 1973 থেকে 74 খ্রিস্টাব্দে। এই অপারেটিং সিস্টেমটি একটা ল্যাঙ্গুয়েজ দ্বারা এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে লিখিত এবং এই অপারেটিং সিস্টেমটি
কি হয় না, এই অপারেটিং সিস্টেমটি অন্যান্য অপারেটিং সিস্টেমের মতো ক্লায়েন্ট এবং সার্ভার হিসাবে কাজ করতে পারে, এবং এই অপারেটিং সিস্টেমের পরবর্তীকালে বিভিন্ন সংস্করণ আসে, সেগুলো হচ্ছে SCO ইউনিক্স, AT&T ইউনিক্স। কিন্তু এই যে সংস্করণগুলো এসেছে এগুলো কিন্তু সবই কিন্তু কার্যকারী দিক থেকে কিন্তু একই, ঠিক আছে। আর এই ইউনিক্স হচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভার হিসাবে কাজ করে। তবে নেটওয়ার্কে অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় এটিকে স্থাপন করা কিন্তু যথেষ্ট কষ্টকর। এটি ক্যারেক্টার ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম, অর্থাৎ কমান্ডের সাহায্যে অপারেটিং সিস্টেমে কাজ করতে হয়, এবং ইউনিক্স কমান্ডগুলি অনেক বড় হওয়ার ফলে এই অপারেটিং সিস্টেমের ব্যবহার সাধারণের পক্ষে যথেষ্ট কষ্টকর এবং এটি ব্যবহার ক্রমশ সীমাবদ্ধ হয়ে পড়ে। তাহলে কেন ইউনিক্সের ব্যবহার ক্রমশ সীমাবদ্ধ হয়ে পড়ে না, এটা হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস ভিত্তিক হওয়ায় কী হয় না, বড় বড় সব কমান্ড থেকে সেই কমান্ডগুলোকে হচ্ছে মনে রেখে কাজ করতে হয়, এবং সেই কমান্ডগুলো মনে রাখা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। সেই কারণেই এটার হচ্ছে ব্যবহার ক্রমশ সীমাবদ্ধ হয়ে পড়ে। এরপরেই আসে হচ্ছে লিনাক্স আসে 1990 সালে হচ্ছে এই অপারেটিং সিস্টেমের জন্ম হয়। এটি হচ্ছে ইউনিক্সের মতনই, শুধু পার্থক্য এখানে কি আছে না, পার্থক্য হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারী যে কেউ এই অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারত। শুধু তাই নয়, একে পরিবর্তন ও পরিমার্জন করে নতুন রূপ দেওয়া যায়। এইভাবে লিনাক্সকে আমরা আরও উন্নতি করতে পারি। এই অপারেটিং সিস্টেমের তথ্য আদান প্রদান করা খুবই সহজভাবে সম্পন্ন হতো, আর বর্তমানে বিভিন্ন সংস্থা লিনাক্সের আরও উন্নত রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেটা আমাদের সবারই জানা। আমরা সাধারণত কম্পিউটারে এই অপারেটিং সিস্টেমটাই হচ্ছে ব্যবহার করে থাকি। এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পথ চলা শুরু হয় উইন্ডোজ 95 থেকে। তারপর পরবর্তীকালে উইন্ডোজ 95 বলে ফার্স্টে একটা অপারেটিং সিস্টেম হচ্ছে আসে, তারপর আস্তে আস্তে তার সংস্করণ ঘটে, এবং এটি হচ্ছে GUI অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম, তাই এর সাথে কোনো ডসের কোনো ভূমিকা নেই। এই অপারেটিং সিস্টেম বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজের সঙ্গে নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান খুবই সহজভাবে করা যায়। তাহলে এই অপারেটিং সিস্টেমে কি না, বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজের সঙ্গে নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানটা খুবই সহজভাবে করা যায়। এই অপারেটিং সিস্টেম নেটওয়ার্কিংয়ের প্রয়োজনীয় নেটওয়ার্কিং সফটওয়্যারগুলি থাকে, এবং এই অপারেটিং সিস্টেম ক্লায়েন্ট ও সার্ভার উভয় কাজই ব্যবহৃত হয়। ক্লায়েন্ট এবং সার্ভার উভয় কাজের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে উইন্ডোজ এই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম সম্বন্ধে আলোচনা হয়ে গেল। এবার হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। এই নেটওয়ার্ক টোপোলজিটা কি না, নেটওয়ার্ক টোপোলজি হচ্ছে না লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান শ্রেণীর অন্তর্গত কম্পিউটারগুলি তারের সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। এই ল্যান শ্রেণীভুক্ত কম্পিউটারগুলি যে সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে কেবেল বা তারের সাথে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে সেটাই হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। তাহলে নেটওয়ার্ক টোপোলজিটা কি না, ল্যান নেটওয়ার্কে কি না কম্পিউটারগুলি তারের সঙ্গে পরস্পর শ্রেণীভুক্তভাবে যুক্ত থাকে, এবং এই যে যুক্ত থাকে সেটা একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকারে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে কেবেল বা তারের সাহায্যে। এটাই হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। এই নেটওয়ার্ক টোপোলজিতে যে কম্পিউটারগুলি ব্যবহার করা সেই কম্পিউটারগুলিকে নোড বলে। এই নেটওয়ার্ক টোপোলজি তিন ধরনের, একটা হচ্ছে বাস টোপোলজি, তারপর হলো রিং টোপোলজি, তারপর হলো স্টার টোপোলজি। প্রত্যেকটা নিয়ে আলোচনা করা হবে। বাস টোপোলজি জিনিসটা কি না, বাস টোপোলজিতে হচ্ছে কি থাকে না, এখানকার হচ্ছে যে লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্গত এই যে টোপোলজিটা, এটা হচ্ছে খুবই সহজ এবং সরল। এই টোপোলজিতে কি ব্যবহার করা হয়ে থাকে না, এই টোপোলজির গঠনটা হচ্ছে এই টোপোলজিতে একটা লম্বা তার থাকে এবং তারের সঙ্গে কম্পিউটারগুলি যুক্ত থাকে। এই তারটাকে বলা হয়ে থাকে ব্যাকবোন কেবল বা ট্রাঙ্ক। এই ব্যাকবোন কেবল বা ট্রাঙ্কের দ্বারা ইলেকট্রনিক সংকেতের মাধ্যমে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ এই তারটির মাধ্যমে ইলেকট্রনিক সংকেতের মাধ্যমে কম্পিউটারগুলির কি হয় না, কম্পিউটারগুলিকে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করা হয়। সিগন্যাল যখন ব্যাকবোনে চলাফেরা করে তখন নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার এই সিগন্যাল পরীক্ষা করে দেখে যে কম্পিউটারের উদ্দেশ্য করে সিগন্যাল প্রেরণ করা হয় সেই কম্পিউটারই শুধুমাত্র সিগন্যাল গ্রহণ করবে। মনে করো এখানে 1, 2, 3, 4, 5টা কম্পিউটার রয়েছে। এই 5টা কম্পিউটারের মধ্যে মনে করো যে কম্পিউটারটার জন্য সিগন্যাল পাঠানো হয়েছে সেই কম্পিউটারটাই কিন্তু এই সিগন্যালটাকে গ্রহণ করবে, বাকিরা কিন্তু এটাকে অগ্রাহ্য করবে। এই ব্যাকবোন কেবলের ট্রাঙ্কের দৈর্ঘ্য কত হয় 180 থেকে 185 মিটার।
এবার এই বাস টোপোলজির সুবিধা কী কী আছে না, এই টোপোলজিটা কী না, এই টোপোলজি হচ্ছে প্রথমেই এই টোপোলজি হচ্ছে খুবই সর্বাপেক্ষা সরল এবং সাধারণ টোপোলজি, অর্থাৎ এটা হচ্ছে গঠনগত দিক থেকে হচ্ছে খুবই হচ্ছে সরল। এবং এই টোপোলজিতে কি হয় না, এই টোপোলজিতে যেহেতু অনেকগুলো কম্পিউটার একসাথে হচ্ছে যুক্ত থাকে, সেহেতু যদি কোনো কম্পিউটার যদি খারাপ হয় তখন কী হয়, নেটওয়ার্ক ব্যবস্থা কখনোই হচ্ছে বিকল হয়ে পড়ে না, অন্যান্য কম্পিউটারে কিন্তু ডেটা তারা পাঠাতেই থাকে। আর বাস টোপোলজি কী না, বাস টোপোলজি হচ্ছে খুবই সহজ এবং সরল, ছোট আকারের হওয়ায় ব্যবহার করা খুবই সহজ এবং ডেটা পাঠানো খুবই হচ্ছে নির্ভরযোগ্য হয়। আর এই টোপোলজিতে কেবেলের দৈর্ঘ্য যথেষ্ট হয়, ফলে এই নেটওয়ার্কের গঠন হচ্ছে খুবই খরচ কম হয়ে থাকে। এই হলো সুবিধা। অসুবিধা কি না, অসুবিধা হচ্ছে এই টোপোলজি সহজ সরল হলেও এতে ত্রুটি নির্ধারণ করা কিন্তু কঠিন। কোনো কম্পিউটারে যদি ত্রুটি হয়, সেটা কোন কম্পিউটারে হয়েছে সেই কম্পিউটারের ত্রুটিটা কিন্তু নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। আর যদি কোনোভাবে কেবেল বা ট্রাঙ্কটি, অর্থাৎ যে ব্যাকবোন কেবেল বা ট্রাঙ্ক যদি খারাপ হয়ে যায়, নেটওয়ার্ক ব্যবস্থা বিকল হয়ে পড়ে। এবং এই কম্পিউটারে একটি মাত্র লম্বা তার দ্বারা যুক্ত থাকে, তাই একটি নির্দিষ্ট সময় কেবলমাত্র একটি মেশিনই একসাথে তথ্য প্রেরণ সক্ষম, ফলে সেই মেশিনটি তথ্য প্রেরণ শেষ না হওয়া পর্যন্ত অন্যদের অপেক্ষা করতে হয়। সুতরাং এটা হচ্ছে টাইমটা খুবই, অর্থাৎ সময় খুবই বেশি লাগে। আর এই টোপোলজিতে কেবেল বা তারের মধ্যে দিয়ে তথ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো হয়, সেদিকে থামানোর জন্য দু প্রান্তে দুটি টার্মিনেটর লাগাতে হয়, না হলে সিগন্যাল কিন্তু চলতেই থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে বাস টোপোলজিতে ত্রুটি নির্ধারণ, ত্রুটি সংশোধন করা খুবই অসুবিধাজনক। আর নেটওয়ার্কযুক্ত দুটি কেবেলের মধ্যবর্তী স্থানে সংযোজক কেবেলের মধ্যে দিয়ে প্রবাহিত ডেটা সিগন্যালকে দুর্বল করে দেয়, অর্থাৎ কানেক্টার লাগানোর ফলে কী হয়, যে প্রবাহিত যে ডেটা সিগন্যাল সেটা হচ্ছে দুর্বল হয়ে পড়ে। এই হলো অসুবিধা। আর রিং টোপোলজি এবার কি না, রিং টোপোলজি কীরকম থাকে না, রিংয়ের আকারে থাকে, অর্থাৎ এটার কোনো হচ্ছে যেমন বাস টোপোলজিতে কী ছিল, বাস টোপোলজিতে হচ্ছে দেখো একটা সরল ছিল এবং এটা হচ্ছে উভয় দিকেই তথ্য প্রেরণ করা যেত, উভয় দিক মানে হচ্ছে এই দেখো রিং টোপোলজি কি না, রিং টোপোলজি যেহেতু চক্রাকারে থাকে, সেহেতু কি হয় না, রিং টোপোলজি চক্রাকারে থাকার কারণে এই টোপোলজিতে মানে এখানে একমুখী উভমুখী দুই প্রকারেই হতে পারে। ঠিক আছে, যেহেতু চক্রাকারে থাকছে, তথ্য আদান প্রদান একমুখী এবং উভমুখী দুই প্রকারেরই হয়, কিন্তু এই বাস টোপোলজিতে এক প্রকারেরই তথ্য আদান প্রদান, অর্থাৎ একটি দিক দিয়েই তথ্য আদান প্রদান হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে রিং টোপোলজি ব্যাপারটা কি না, রিং টোপোলজিতে কম্পিউটারগুলি একটিমাত্র কেবেলের মাধ্যমে চক্র করে, অর্থাৎ রিংয়ের আকারে সজ্জিত থাকে, এই জন্য একে রিং টোপোলজি বলে। রিংটি হচ্ছে সম্পূর্ণ বদ্ধ অবস্থা থাকে এবং রিংটির মধ্যে দিয়ে কি হয় না, রিংটির মধ্যে দিয়ে তথ্য প্রেরণ একমুখী এবং উভমুখী দুই হতে পারে। আর এই টোপোলজিতে এটাই হচ্ছে মেন বৈশিষ্ট্য, যে টোপোলজিতে যে তথ্য বা নির্দেশ পাঠানো হয় তা প্রতিটি কম্পিউটারের মধ্যে দিয়ে যায়, ফলে প্রতিটি কম্পিউটার এই নির্দেশকে পড়তে পারে এবং রিং টোপোলজি একমুখী উভমুখী দুই হতে পারে। উভমুখীর ক্ষেত্রে তথ্য প্রেরণ উভয় দিকই হতে পারে, ফলে কোনো কম্পিউটারে ত্রুটি দেখা দিলে অন্য দিক থেকে তথ্য পাঠানো যায়। রিং টোপোলজিতে কম্পিউটারগুলি চক্রাকার বা বৃত্তাকার ছাড়াও আয়তকার, উপবৃত্তাকার, সুষমভুজাকার ইত্যাদিভাবে থাকতে পারে। ঠিক আছে, অবশ্যই ক্লোজ লুপ বা বদ্ধ শৃঙ্খলে আবদ্ধ থাকবে কিন্তু, অর্থাৎ কোনো এখানে অর্থাৎ বলতে চাইছে যে যেভাবেই থাকুক না কেন, গোলাকার বা হচ্ছে সুষম বহুভুজাকার বা উপবৃত্তাকার, এখানে হচ্ছে অবশ্যই কিন্তু ক্লোজ লুপ বা বদ্ধ শৃঙ্খল থাকবে, অর্থাৎ এখানে হচ্ছে মানে কোনো দিকে এর মুখটা হচ্ছে খোলা থাকবে না, অর্থাৎ দু প্রান্তই হচ্ছে একটা বদ্ধ অবস্থায় থাকবে। এই রিং টোপোলজির একটা বাস্তব উদাহরণ হচ্ছে স্ট্যান্ডার্ড বা ফাইবার ডিস্ট্রিবিউশন ডেটা ইন্টারফেস। রিং টোপোলজিতে কীভাবে তথ্য আদান প্রদান হয়, রিং টোপোলজিতে তথ্য আদান প্রদানের পদ্ধতিটা হচ্ছে, এখানে টোকেন পাসেন পদ্ধতিতে রিং টোপোলজিতে তথ্য প্রেরণ হয়, অর্থাৎ একটি কম্পিউটার থেকে অন্য কোনো কম্পিউটারে তথ্য বা মেসেজ পাঠাতে চাইলে প্রথমে তা পার্শ্ববর্তী কম্পিউটারে যাবে এবং সেই কম্পিউটার ফার্স্টে যাচাই করে দেখে নেবে যে মেসেজটি তার জন্য কি না, যদি দেখে যে মেসেজটি তার জন্য নয়, তখন পরবর্তী কম্পিউটারে সেটি পাঠিয়ে দেবে। এইভাবেই মেসেজটা ঘুরতে থাকে বিভিন্ন কম্পিউটারে। এই রিং টোপোলজির সুবিধা কি না, এই রিং টোপোলজি হচ্ছে কি না দৈর্ঘ্য বা টোপোলজি মানে রিং টোপোলজির দৈর্ঘ্য বাস টোপোলজির তুলনায় কম, ফলে কম সংযোগের প্রয়োজন হয়, ফলে বিশ্বাসযোগ্যতা অনেক বেশি
এই টোপোলজির পরিবহন মাধ্যম হিসেবে ফাইবার অপটিক কেবল ব্যবহৃত হয়, ফলে বাস টোপোলজির তুলনায় দ্রুত গতিতে হচ্ছে তথ্য প্রেরিত হয়। রিং টোপোলজির মাধ্যমে যে সংকেত পাঠানো হয় তা কম্পিউটারের মধ্যে দিয়ে অতিক্রম করে, ফলে সংকেতগুলির প্রতিটি কম্পিউটারই হচ্ছে নিয়ন্ত্রণ করে। আর সংকেতগুলির প্রতিটি কম্পিউটারের মধ্যে দিয়ে যাওয়ার ফলে সংকেত যদি ক্ষীণ হয়ে পড়ে তাহলে কম্পিউটার সেগুলিকে জোরালো করে পরবর্তী কম্পিউটারে পাঠায়। আর এই টোপোলজি অপেক্ষাকৃত হচ্ছে সহজ হয়, এটাই হচ্ছে সুবিধা। অসুবিধা কি? এই টোপোলজির অন্তর্গত কোনো কম্পিউটার যদি বিকল হয়ে পড়ে তাহলে কিন্তু নেটওয়ার্ক ব্যবস্থাটাও বিকল হয়ে যায়। এই টোপোলজি একটি নোডের ত্রুটিজনিত সমস্যা অন্য নোডগুলোকেও প্রভাবিত করে। আর রিং টোপোলজির ক্ষেত্রে নেটওয়ার্ক ছোট বড় করা ও গঠন শৈলীর পরিবর্তন করা খুবই কঠিন হয়। আর রিং টোপোলজিতে ভালোভাবে কার্যকর করতে বাস টোপোলজির তুলনায় জটিল হার্ডওয়্যারের প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে রিং টোপোলজির অসুবিধা। এবার হচ্ছে স্টার টোপোলজি। স্টার টোপোলজিতে কি হয় না, একটা হাব থাকে, একটা হাবের সঙ্গে বিভিন্ন ধরনের কম্পিউটার হচ্ছে যুক্ত থেকে তথ্য আদান প্রদান হয়। এখানে ব্যাপারটা হচ্ছে এই টোপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে, এই কেন্দ্রীয় কম্পিউটারটাকে বলা হয়ে থাকে হাব, যাকে নেটওয়ার্ক টোপোলজির পরিভাষায় বলা হয়ে থাকে হাব। অন্যান্য কম্পিউটারগুলি এই কেন্দ্রীয় কম্পিউটারের সঙ্গে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করে। এই যে কম্পিউটারগুলো এই হাবের সাথে যুক্ত থাকে তাদের নোড বলে। কেন্দ্রীয় কম্পিউটারের সঙ্গে এই নেটওয়ার্ক যুক্ত অন্যান্য কম্পিউটারগুলি তারার মতো জ্যামিতিক বিন্যাসে থাকায় একে বলা হয়ে থাকে স্টার টোপোলজি। দেখতেই পাচ্ছ এই নোডের সাথে কি হচ্ছে, কম্পিউটারগুলি হচ্ছে কিনা তারার মতো জ্যামিতিক আকারের হচ্ছে, সেটাকে স্টার টোপোলজি বলে। এই স্টার টোপোলজিতে কীভাবে তথ্য প্রেরণ হয় না, স্টার টোপোলজিতে প্রথমে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে যাকে হচ্ছে হাব বলে। এই হাবের সাথে জ্যামিতিক বিন্যাসে অন্যান্য কম্পিউটারগুলি যুক্ত থাকে। প্রত্যেকটি কম্পিউটারের প্রেরিত তথ্য প্রথমে হাবে আসে এবং হাব থেকে বিভিন্ন কম্পিউটারের সঙ্গে এবং হাব থেকে যে কম্পিউটারের সঙ্গে প্রেরিত তথ্যের অ্যাড্রেস মিলে যায় সেই কম্পিউটারে হচ্ছে যায়। তাহলে প্রথমে হচ্ছে হাবে আসে তথ্যগুলো এবং হাব থেকে কি হয় না, যে কম্পিউটারের সঙ্গে প্রেরিত হবে সেই কম্পিউটারের প্রেরিতের সঙ্গে যদি দুটো অ্যাড্রেস যদি মিলে যায়, অর্থাৎ প্রেরিত তথ্যের অ্যাড্রেস যদি মিলে যায় তখনই হচ্ছে কম্পিউটারে তথ্য আদান প্রদান হয়। ঠিক আছে, এই টোপোলজির সুবিধা কি না, এই টোপোলজির সুবিধা হচ্ছে স্টার টোপোলজিতে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কোনো কম্পিউটার যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো ব্যবস্থাটা বিকল হয়ে পড়ে না, সেটিকে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করলেই তার ব্যবস্থাটা হচ্ছে চলতে থাকে, কাজটা চলতে থাকে। স্টার টোপোলজিতে কী হয় না, ব্যবহৃত কেবল নষ্ট হয়ে গেলেও সেটিকে সহজেই হচ্ছে পরিবর্তন করে দেওয়া যায়। তারপর কি না, স্টার টোপোলজিতে নেটওয়ার্কের কোনো ত্রুটি দেখা দিলে নির্ধারণ করা খুবই সহজ হয়ে পড়ে। আর স্টার টোপোলজি হাবের সঙ্গে যুক্ত অধিক কম্পিউটারের হাবের সঙ্গে অধিক কম্পিউটার যোগ করা হয়, অথবা একটি হাব ব্যবহার করে নেটওয়ার্ককে সহজেই সম্প্রসারিত করা যায়। আর স্টার টোপোলজিতে নেটওয়ার্কের যুক্ত সমস্ত কম্পিউটার তথ্য আদান প্রদানে একটি কম্পিউটারের মাধ্যমে হওয়ায় সমস্ত কম্পিউটারগুলির তথ্যের ওপর কেন্দ্রীয় কম্পিউটার নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ হাবের সাহায্যে তথ্য আদান প্রদান হয়ে থাকায় এই কেন্দ্রীয় কম্পিউটারের ওপর তথ্য আদান প্রদান হচ্ছে নির্ভর করে থাকে, এবং ফলে হচ্ছে তথ্য আদান প্রদান খুব সহজে হয় এবং তথ্য আদান প্রদানটা খুব সুবিধা যেমন হয়ে থাকে এবং এই তথ্য আদান প্রদানটা অ্যাকুরেট হয়, অর্থাৎ ঠিকঠাকভাবে তথ্য আদান প্রদানটা হয়। এর অসুবিধা কি না, যদি হাবটি কোনোভাবে খারাপ হয়ে যায়, অর্থাৎ যদি মেন কম্পিউটার যদি খারাপ হয়ে যায় তাহলে সমস্ত ব্যবস্থা বিকল হয়ে পড়বে। স্টার টোপোলজিতে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কম্পিউটারগুলি বা নোড যুক্ত থেকে তাদের প্রত্যেকটির জন্য ভিন্ন ভিন্ন কেবলের প্রয়োজন হয়, ফলে এর খরচ বেশি হয়ে থাকে। আর এই প্রকার টোপোলজিতে নেটওয়ার্কের সঙ্গে অধিক কম্পিউটার যুক্ত থাকলে তথ্য আদান প্রদান ক্ষমতা হচ্ছে হ্রাস পায়। এই হচ্ছে এর অসুবিধা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা থাকবে। এখান থেকে তোমাদের যদি কারো কিছু কোশ্চেন্স যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তার অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।